আচ্ছা শোনো, তোমরা গতদিনে যেটা পড়েছিলাম পড়ছো সবাই? যাই হোক, ওইখান থেকে তোমার হচ্ছে অনুশীলনী প্রশ্নগুলো সলভ করা সবাই, হ্যাঁ? অ্যাসিডের সংজ্ঞা কে বলতে পারবা? বলো দেখি। আচ্ছা, মিথেন কি অ্যাসিড? গুড। নুসরাত বলো ক্ষারক কি? নুসরাত বলো। শুনতে পাচ্ছ না? যাই হোক, ফাহিম বলো দেখি ক্ষারক কি? হুম? হ্যাঁ, যাই হোক, অক্সাইড হাইড্রোক্সাইড সঠিক দেওয়া হয় যে পদার্থের মধ্যে হাইড্রোজেন বা অক্সিজেন পরমাণু থাকে, হ্যাঁ, এবং হচ্ছে পানিতে হাইড্রোক্সিল আয়ন প্রদান করে। করছো আর কি, তোমার তো একটু নানু মারা গেছে এই জন্য একটু ইয়া। তাহলে আমরা শুরু করি নাকি? আমরা হচ্ছে নাম্বার আজকে হচ্ছে সপ্তম অধ্যায় পড়বো আমরা। মানে হচ্ছে মহাকর্ষ। হ্যাঁ ভাইয়া, মহাকর্ষ অভিকর্ষ যে অধ্যায়টা আছে ওটা পড়াবো। ওকে, তাহলে দেখো, আমরা শুরু করে দেই। দেখতে পাচ্ছ না? তবে দেখতে পাচ্ছ স্ক্রিন কি লেখা আছে স্ক্রিনে? অনুমান করো তো। আচ্ছা, যাই হোক, তাহলে দেখা যাচ্ছে আর কি। তো দেখো, মহাকর্ষ অভিকর্ষ সম্পর্কে আমরা পড়বো আর কি। এই মহাবিশ্ব বলতে তো পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে বোঝায়। পৃথিবী, চাঁদ, গ্রহ, উপগ্রহ, গ্যালাক্সি সবকিছু মহাবিশ্বের অন্তর্ভুক্ত, হ্যাঁ? তো মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু একে অপরকে আকর্ষণ করে। যে কোনো দুটি বস্তুর ভিতরে আকর্ষণ আছে, হ্যাঁ, এই আকর্ষণ বলকে বলা হচ্ছে মহাকর্ষ বল। দেখো, বাস্তব জীবনে আমরা দেখতে পারি মহাকর্ষ বল কি। মনে করো তুমি টেবিলে বসে আছো এখন, তোমার বা ফাইন তোমার টেবিলে আছে, হ্যাঁ, এবং তোমার টেবিল এবং তোমার দেহ, এই দুটোর ভিতরে একটা আকর্ষণ বল আছে। তাহলে এই তোমার টেবিল এবং তোমার দেহের ভিতরে যে আকর্ষণ বল, তোমার ভিতরে এবং তোমার টেবিলের ভিতরে যে আকর্ষণ বলটা, এটা হচ্ছে মহাকর্ষ বল। তারপর হচ্ছে পৃথিবী এবং চাঁদ কি করে একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণের কারণে কিন্তু পৃথিবীর চারিদিকে চাঁদটা ঘোরে, বা সূর্য এবং পৃথিবীর ভিতরে একটা আকর্ষণ আছে। এই আকর্ষণের কারণেই পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। তাহলে এই পৃথিবী এবং চাঁদ বা সূর্য এবং চাঁদ এর ভিতরে যে আকর্ষণ, এটা হলো মহাকর্ষণ। তারপরে তোমার দেহ এবং তুমি যে টেবিলে বসে আছো এটার ভিতরে যে আকর্ষণ, এই আকর্ষণ বলটা হচ্ছে মহাকর্ষ বল। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটা বস্তুই, তুমি
চুম্বক যেমন একটা চুম্বককে আকর্ষণ করে নিজের দিকে টানে, তো মহাবিশ্বের প্রতিটা বস্তু একে অপরকে নিজের দিকে টানার চেষ্টা করে। কিন্তু দেখো তুমি এবং তোমার টেবিল, এই দুইজনের ক্ষেত্রে কিন্তু একটা আকর্ষণ বল আছে, কিন্তু একজন কি আর একজনের দিকে যাচ্ছে, তোমরা ছুটে যাচ্ছে? আকর্ষণ তো টানার কথা, যেমন চুম্বক যেরকম টেনে কাছে নিয়ে আসে, কিন্তু আনার কথা, তাই না? কিন্তু তোমরা আসতেছো না কাছে। এর কারণ হচ্ছে এই আকর্ষণ বলের মানটা হচ্ছে খুবই দুর্বল, মানে মহাকর্ষ বল মানটা হচ্ছে খুবই দুর্বল। যদি ভর খুব বেশি হয় তাহলে মহাকর্ষ বলের মান বৃদ্ধি পায়। হ্যাঁ, এই কারণে আমরা দেখতে পারি যে পৃথিবীর ভর অনেক বেশি, চাঁদের ভর বেশি, এই কারণে মহাকর্ষের কারণে চাঁদের পৃথিবীর চারিদিকে চাঁদ ঘুরে, বা সূর্যের ভর অনেক বেশি, পৃথিবীর ভর অনেক বেশি, এই কারণে হচ্ছে পৃথিবী সূর্যের চারিদিকে হচ্ছে পৃথিবী ঘুরে। তো আমাদের দৈনন্দিন জীবনে আমরা মহাকর্ষের অনেক উদাহরণ দেখতে পাই। যেমন দেখো, তুমি যদি লাফ দাও উপরের দিকে, লাফ দিলে তুমি কিন্তু একেবারে উপরে যাইতে পারো না, মানে উপর থেকে আবার নিচে চলে আসে, মাটিতে চলে আসে। এর কারণ কি? এর কারণ হচ্ছে তুমি যখন লাফ দাও উপরে, শূন্যে যখন থাকো, তখন এই তোমার এবং পৃথিবী এই দুইটার ভিতরে একটা আকর্ষণ বল কাজ করে। এই আকর্ষণ বলের কারণে তুমি আবার হচ্ছে পৃথিবীতে ফিরে আসো। হ্যাঁ, যদি একটা ক্রিকেট বল যদি উপরে ছোড়া হয়, তাহলে কি হয়? ক্রিকেট বলটা যত উপরে উঠুক না কেন, তারপরে একসময় আবার কি হয়, তোমার হাতে চলে আসবে বা পৃথিবীতে চলে আসবে। এটা হচ্ছে মহাকর্ষের কারণে। কারণ হচ্ছে পৃথিবী এবং হচ্ছে বলের ভিতরে একটা আকর্ষণ আছে, এই কারণে হচ্ছে বলটা আবার পৃথিবীতে ফিরে আসে। এখন তোমার প্রশ্ন হতে পারে, ভাইয়া বল কেন পৃথিবীতে ফিরে আসলো, পৃথিবী কেন বলের দিকে গেল না? এরকম প্রশ্ন হতে পারে না? তাই হতে পারে তো, না? কিন্তু বল হচ্ছে, হ্যাঁ, পৃথিবী হচ্ছে বলের দিকে যায় না, কিন্তু বল পৃথিবীর দিকে ছুটে আসে। কারণ হচ্ছে বলের ভর হচ্ছে কম, পৃথিবীর ভর হচ্ছে বেশি, এই জন্য যে ভর বেশি ওটা হচ্ছে রাজত্ব করে। হ্যাঁ, যে ওই হচ্ছে আরেকটাকে নিজের দিকে টেনে নিয়ে আসে। তো এরকম উদাহরণ অনেক আছে। যেমন হচ্ছে একটা গাছ থেকে, আম গাছ, জাম গাছ, এখন তো আম আছে গাছে মোটামুটি। তো আম গাছ থেকে তোমরা দেখবা যে আম পড়তেছে নিচে, মাটিতে পড়ে। এখন প্রশ্ন হতে পারে, আম কেন নিচে পড়লো কেন? আম তো হচ্ছে উপরেও যা করতো, উপরের দিকে যাইতে পারতো, নিচের দিকে যেতে পারতো, মানে নিচের দিকে না আসে তো উপরের দিকে যেতে পারতো, বা ডান সাইডে চলে যেতে পারতো, বাম সাইডে চলে যেতে পারতো। কিন্তু আম কেন নিচে পড়লো? এটার ব্যাখ্যা হচ্ছে মহাকর্ষ বল। হ্যাঁ, কারণ হচ্ছে আম এবং পৃথিবীর ভিতরে আকর্ষণ আছে, এই জন্য আম হচ্ছে যখন ধরে পড়ে যায় গাছে, তখন হচ্ছে পৃথিবীর দিকে আসে, নিচের দিকেই আসে, উপরের দিকে যায় না। ঠিক আছে? এটাগুলো হলো মহাকর্ষ বলের কারণে হতে পারে। তাহলে এখন যদি প্রশ্ন করা হয় যে, ফাহিম, আচ্ছা, শুনতেছো? যাই হোক, একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করো, কারণ হলো তোমার যেহেতু যেহেতু শুনতেছোই, তারপর যেহেতু তোমার দাদু মারা গেছে, কিছু করার নেই, আল্লাহ নিয়ে। আর নোমান, বলো দেখি, এখন যদি মহাকর্ষ বল না থাকতো তাহলে আমাদের কি সমস্যা হতো? যদি না থাকতো। হ্যাঁ, কি? হ্যাঁ, আর কি সমস্যা হতো? নোমান, এখন কে কে আছে দেখো তো। আহ, আচ্ছা, যাই হোক, খুশি জয়েন করছো তাহলে, না? মোহিত, ভিডিওটা অফ করো ভাইয়া। মোহিত, নোমান, এতক্ষণ থেকে শোনো নাই তুমি? তো মহাকর্ষ না থাকলে কি হবে বলতে পারলো না যে? হুম? যাই হোক, মহাকর্ষ না থাকলে কি হবে এটা আমি পরে ডিসকাশন করতেছি, আবার ডিসকাস করবো আবার। এখন দেখো, এ খুশি, খুশি, খুশি শুনতে পাচ্ছ? তুমি এতদিন জয়েন করনি কেন? তুমি এতদিন জয়েন করনি কেন?
যাই হোক, ক্লাস এখন তো ক্লাস বুঝতে পারতেছো ক্লিয়ার? দেখ, আজকে থেকে মিস করবো না, ক্লাস করবো। অলরেডি তো আমাদের ক্লাস হয়ে গেছে বেশ কয়েকটা, এগুলো তো বিষয় পড়বা নাহলে। এখন দেখো, এই আমরা পড়তেছিলাম মহাকর্ষ সম্পর্কে, মানে সপ্তম অধ্যায়, হ্যাঁ? এখন আমরা বললাম মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু একে অপরকে আকর্ষণ করে, নিজের দিকে টানার চেষ্টা করে। এখন এই দুটো বস্তুর ভেতরে আকর্ষণ বলটা কি পরিমাণ আকর্ষণ তারা করে, এই আকর্ষণ বলের মানটা বিজ্ঞানী নিউটন হিসাব করছেন। কি হিসাব করছেন? যে দেখো, উনি বলছেন যে দুটি বস্তু, ধরো এই একটা বস্তু, এই একটা বস্তু, একটা এই একটা বস্তু, দুটি বস্তু। এখন এই বস্তুর ভর যদি হয় m1 এবং এই বস্তুর ভর যদি হয় m2, মানে m1 এবং m2 ভরের দুটি বস্তু কত দূরে আছে একে অপর থেকে? একটা নির্দিষ্ট দূরত্বে আছে, ধরলাম দূরত্বটা হচ্ছে ডি। ডিতে আমরা ডিস্টেন্স বুঝাই, আর এমটা হচ্ছে ম্যাস। মাস, মাস মানে হচ্ছে ভর। আচ্ছা, তাহলে m1 এবং m2 ভরের দুটি বস্তু ডি দূরত্বে আছে। এখন m1 এবং m2 একে অপরকে তো আকর্ষণ করবে। m1 কি করবে? m2 কে এদিকে টানবে, আর m2 কি করবে? এটাকে এদিকে টানার চেষ্টা করবে। এখন এই দুটি বস্তুর ভিতরে যে ভর, আকর্ষণ বল, এই আকর্ষণটা এটা হচ্ছে মহাকর্ষ বল। এখন ধরুন এই আকর্ষণ বলের মান হচ্ছে এফ। তাহলে আমরা এফ সমান এফ প্রপোর্শনাল লিখতে পারি m1 m2 বাই ডি স্কয়ার। কারণ হচ্ছে কি, দেখো, বিজ্ঞানী নিউটন বলল যে যে প্রতিটি বস্তু কোনো একে অপরকে যে নিজের দিকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলের মান বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক। দেখো, ভরের গুণফল, এই যে m1 m2 আমরা গুণ করে দিচ্ছি, এটার সমানুপাতিক। এবং কি বলছে? দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এই যে ডি, এই জন্য আমরা এইভাবে নিচ্ছি ডি, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। সূত্রটা এইভাবে না লিখে দুটো সূত্র লেখা যায়। তো আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি, দেখো, তাহলে একটু বুঝতে পারবো আবার ভালো। দেখো, প্রথম অংশ সূত্রটা, প্রথম অংশ বলা হয়েছে যে বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক। তাহলে এফ ইকুয়াল, মানে সমানুপাতিক তো আমরা এই চিহ্ন দিই, প্রপোর্শনাল, হ্যাঁ? এফ প্রপোর্শনাল m1 ইন্টু m2। আচ্ছা, উপরেরটাকে আমরা ধরলাম 1 নম্বর সমীকরণ, এটা হলো 1 নং সমীকরণ। ধরো, এটা হলো সূত্রের প্রথম অংশ। সূত্রের দ্বিতীয় অংশ বলা হচ্ছে কি, যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এফ ইকুয়াল, আমরা এটা আবার লিখতে পারি এফ প্রপোর্শনাল প্রপোর্শনাল 1/d স্কয়ার, যেহেতু ব্যস্তানুপাতিক d স্কয়ার, এটাকে আমরা দিলাম 2 নম্বর সমীকরণ। তাহলে দেখো, 1 এবং 2 নং সমীকরণ থেকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি এফ, সরি, দেখো, এফ প্রপোর্শনাল, উপরে আছে m1 m2 আর বাই ডি স্কয়ার। এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। এই জিনিসটাই লেখা হয়েছে এখানে। দেখো, ঠিক এটাই লেখা হয়েছে এখানে, এফ প্রপোর্শনাল m1 m2 বাই ডি স্কয়ার। এখন বা এফ ইকুয়াল জি m1 m2 বাই ডি স্কয়ার। দেখো, আমরা জানি সমানুপাতিক, সমানুপাত চিহ্ন যদি উঠে যায় তাহলে কি বসাতে হয়? একটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক বসাতে হয়। হ্যাঁ, বলো বলো। হ্যাঁ ভাই, বলো। ফাহিম, বলো। হ্যাঁ, এখানে তো এম মনে হচ্ছে এমনি ধর বেশি বলি নেই আমি। দুইটাই দুজনকে আকর্ষণ করবে। শোনো, আমি বলি, দুইটাই দুইটাকে আকর্ষণ করবে, বুঝতে পারছো? মহাবিশ্বের যে কোনো দুটো বস্তু, ওই তুমি যে টেবিলে বসে আছো, বা তুমি যে চেয়ারে বসে আছো, এখন তোমার পাশে একটা টেবিল আছে,
এখন তোমার ভর যদি টেবিলের চেয়ে বেশি হয়, তুমি টেবিলকে আকর্ষণ করবে, আবার টেবিলও তোমাকে আকর্ষণ করবে, বুঝতে পারছো? এটা আর কি। কিন্তু যার হচ্ছে ভরটা বেশি, তার আকর্ষণটা মূলত বেশি প্রাধান্য পায়, এটা বলছি। হ্যাঁ, বুঝছো ভাই? আচ্ছা দেখো, এখন যেটা বলতেছিলাম, প্রপোর্শনাল m1 m2/d²। এখন এটা F ইকুয়াল, দেখো, জি, বড় হাতের জি ইন্টু m1 m2/d²। আমরা জানি যে সমানুপাত চিহ্ন যদি উঠে যায়, তাহলে হচ্ছে কি আমরা একটা সমানুপাতিক ধ্রুবক ব্যবহার করি। এখানে সমানুপাতিক ধ্রুবক হিসেবে জি ব্যবহার করা হয়েছে। এই সমানুপাতিক ধ্রুবক হচ্ছে জি। এখানে জিটা কি অ্যাকচুয়ালি? যেটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক অথবা বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। জি হচ্ছে বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। এখন এই জি এর একটা আবার মান আছে নির্দিষ্ট। হ্যাঁ, এখানে যদি আমরা এফ, তারপরে এম, এম টু, যে কোনো ভরের জন্য তাহলে হচ্ছে জি এর একটা মান বের করতে পারবো। এখন জি, এই যে মহাকর্ষীয় ধ্রুবক আমরা যেটা বললাম, দেখো, মহাকর্ষীয় ধ্রুবককে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? যদি বলো যে মহাকর্ষীয় ধ্রুবক কাকে বলে ব্যাখ্যা করো, বা যদি আসলে এমনি সহজে প্রমাণ করা আসলে মহাকর্ষীয় ধ্রুবক কি, তাহলে কিভাবে লেখা যায়? দেখো, যদি আমরা এফ বলের মান ধরি, ভরের মান যদি এম এর ভর ধরলাম 1 কেজি, ঠিক আছে, এম টু এর ভরও ধরলাম আমরা 1 কেজি। এদের মাঝখানে দূরত্ব যদি আমরা ধরি ডি, যদি 1 মিটার ধরি, তাহলে 1 কেজি, 1 কেজি, 1 মিটার। এবং তাদের ভিতরে আকর্ষণ বল, মহাকর্ষীয় বলের মান যদি আমি ধরি 1 নিউটন, তাহলে জি ইকুয়াল হবে 1 একক। মানে আমি বলতে চাচ্ছি যে এই 1 কেজি বা 1 এককে দুটি বস্তু 1 মিটার দূরত্বে বা 1 একক দূরত্বে নিজেদেরকে যে বলে আকর্ষণ করে, সেটাকে বলা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। এটা ক্লিয়ার হলো না মনে হয় অনেকের কাছে, না? ক্লিয়ার হচ্ছে কি? ক্লিয়ার? আচ্ছা দেখো, আমি বলতে চাচ্ছি, আমি জানতে এটা একটু সমস্যা হবে। দেখো, আমি তাহলে লিখে দিচ্ছি, তাহলে বুঝতে পারবা। এখানে সূত্রটা কি আছে? এফ ইকুয়াল জি, জি, তারপর হচ্ছে m1 m2/d²। যদিও তোমাদের এটা লাগবে না, যে এটা কিভাবে বের করতে হয়, আমি তোমাদের শেখার জন্য বলতেছি এটা। হ্যাঁ, দেখো, বা আমরা এটা লিখতে পারি, ধরলাম m1 এটার ভর ধরলাম 1 কেজি, m2 এর ভর ধরলাম আমি 1 কেজি, আর এই যে ডি দূরত্ব ধরলাম 1 কেজি, তাহলে সব হলো 1 কেজি। দেখো, যদি 1 কেজি করে ধরি আমি, তাহলে দেখো এফ, এফ ইকুয়াল জি, লেখা যায় কি? উপরে 1 ইন্টু 1 বাই নিচে 1, একটা গুণন করলে সবটাই 1 হবে, বা এফ ইকুয়াল জি। এটা লেখা যায় কি ফাহিম? আচ্ছা, এফ ইকুয়াল জি হয়, এটা তো লেখা যায়। এফ ইকুয়াল জি কখন হলো? এফ ইকুয়াল জি তখনই হলো যখন দুটি বস্তুরই ভর হচ্ছে 1 কেজি করে, এবং তাদের মাঝখানে দূরত্ব হচ্ছে কত? 1 মিটার দূরত্ব। তাহলে সে ঠিক তখনই হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক জি, জি ইকুয়াল এফ হয়, মানে বলের সমান হয়। মানে আমি বলতে চাচ্ছি, দুটি 1 কেজি ভরের দুটি বস্তু পরস্পর 1 মিটার দূরত্বে অবস্থান করে তাদেরকে একে অপরকে যে বলে আকর্ষণ করে, সেই বলটাকে হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়। ক্লিয়ার হয়েছে? এ ভাই, বলো, ক্লিয়ার হয়েছে এখন? হ্যাঁ, 2 3 কেন তুমি ধরবা? 2 3 তো ধরা যাবে না। কারণ হচ্ছে আমাদেরকে হচ্ছে এফ ইকুয়াল জি হয় কিনা, মানে হচ্ছে মহাকর্ষ ধ্রুবকে যদি আমি সংজ্ঞায়িত করি, সংজ্ঞায়িত করার জন্য আমি এক এক ধরতেছি, বুঝতে পারছো? তখন কিন্তু 2 ধরা যাবে না। দেখো, যদি তুমি 2 ধরো, দেখো, এটা তুমি
যদি 2 করে ধরো তাহলে কি হচ্ছে? 2 2 4 2। সেক্ষেত্রে কিন্তু এটা হবে না। আমি বলতে চাচ্ছি মহাকর্ষের ধ্রুবকটা কি? তুমি হচ্ছে মহাকর্ষের ধ্রুবক যদি বের করতে চাও বা মান বের করতে হয়, তাহলে বাকি যে ইয়েগুলো আছে, যেমন হচ্ছে ভরগুলো আছে, দূরত্ব আছে, এগুলোকে হচ্ছে এক এককই ধরতে হবে। হ্যাঁ, এক একক ধরলে তাহলে হচ্ছে জি ইকুয়াল এফ হবে। এখন আমরা দেবো পরের টপিকে, অভিকর্ষ। এতক্ষণ পড়ছিলাম মহাকর্ষ, যারা পরে জয়েন করছে তারা একটু শুনে রাখো। মহাকর্ষ হচ্ছে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর ভিতরে যে আকর্ষণ বল, এটাকে মহাকর্ষ বলা হয়। হ্যাঁ, যেমন হচ্ছে পৃথিবীর চাঁদের ভিতরে যে আকর্ষণ বল, তারপরে তোমার দেহ এবং পৃথিবীর ভিতরে যে আকর্ষণ বল, এগুলো হচ্ছে মহাকর্ষ। বা চাঁদ এবং সূর্যের ভিতরে যে আকর্ষণ বল, এটা হচ্ছে মহাকর্ষ। এখন অভিকর্ষ কি? যে পৃথিবী ও অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল। ভালো করে খেয়াল করো যে পৃথিবী পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, ওটাকে বলা হচ্ছে মহাকর্ষ বল, অভিকর্ষ বল বা মাধ্যাকর্ষণ বল। তুমি পৃথিবীতে আছো এবং পৃথিবী এবং তোমার দেহের ভিতরে একটা আকর্ষণ বল আছে। এই পৃথিবী এবং চাঁদের ভিতরে একটা আকর্ষণ বল আছে। এই যে আকর্ষণ বলটা, এই আকর্ষণটাকে বলা হচ্ছে অভিকর্ষ বা মধ্যাকর্ষণ। অভিকর্ষ বা মধ্যাকর্ষণ। তাহলে পৃথিবী এবং চাঁদ, এই দুইটার ভিতরে যে আকর্ষণ বল, এটা হচ্ছে অভিকর্ষ। আবার পৃথিবী এবং চাঁদের ভিতরে যে আকর্ষণ বল, এই দুইটা কিন্তু আবার মহাকর্ষ। কেন? মহাকর্ষের সংজ্ঞায় বলা হচ্ছে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর ভিতরে যে আকর্ষণ বল, ওই আকর্ষণ বলটাকেই মহাকর্ষ বলা হয়। এখন মহাকর্ষের ভিতরে একটা বস্তু যদি হয় পৃথিবী, তাহলে ওই মহাকর্ষ বলকে বলা হচ্ছে অভিকর্ষ বল বা মধ্যাকর্ষ। তাহলে ভালোভাবে খেয়াল করো যে সকল অভিকর্ষই মহাকর্ষ, কিন্তু সকল মহাকর্ষই অভিকর্ষ না। আরেকটা এক্সাম্পল দেই, তাহলে আরো ক্লিয়ার হবে। দেখো, মহাকর্ষ হচ্ছে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর ভিতরে আকর্ষণ বল। এখন চাঁদ চাঁদ তো মহাবিশ্বের একটা বস্তু, এবং সূর্য এটা মহাবিশ্বের একটা বস্তু। তাহলে এবং চাঁদ এবং সূর্যের ভিতরে যে আকর্ষণ বল, এটা হচ্ছে মহাকর্ষ বল। ঠিক আছে? এখন চাঁদ এবং পৃথিবী, এই দুটো মহাবিশ্বের দুটো বস্তু। তাহলে চাঁদ এবং পৃথিবীর ভিতরে যে আকর্ষণ বল, এটাও কিন্তু মহাকর্ষ বল। এখন আমি বলছি অভিকর্ষের সংজ্ঞা বলেছি কি, পৃথিবী এবং অন্য কোনো বস্তুর ভিতরে যে আকর্ষণ বল, ওটাকে অভিকর্ষ বলা হয়। তাহলে হচ্ছে চাঁদ এবং পৃথিবী এই দুটার ভিতরে যে আকর্ষণ বল, এটা কিন্তু অভিকর্ষ বল হচ্ছে। বুঝতে পারছো? চাঁদ এবং পৃথিবীর ভিতরে আকর্ষণ বলটা হচ্ছে অভিকর্ষ বল, এটা আবার মহাকর্ষ বল। কিন্তু হচ্ছে সূর্য এবং চাঁদের ভিতরে যে আকর্ষণ বল, ওইটা শুধু এবং শুধুমাত্র মহাকর্ষ বল। ক্লিয়ার হয়েছে সবার এটা? এই জন্য বলা যায় যে সকল অভিকর্ষ বলই মহাকর্ষ বল, কিন্তু সকল মহাকর্ষই অভিকর্ষ নয়। তাই ক্লিয়ার হয়েছে সবাই? একটু রেসপন্স করো। ভাই ক্লিয়ার হয় নাই? ভাই ক্লিয়ার হয় নাই? আর কার ক্লিয়ার হয় নাই? আর কার রেসপন্স করো। হুম, আর একবার বোঝাবো। এটা কে কথা বললা এখন? মোহিত। মোহিতের তো নাম দেখতেছি না এখানে, কি নামে জয়েন করছো তুমি? মুজিয়া মিশু, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন হচ্ছে মুস্তারি, নুসরাত, ফাহিম, মিশু, নোমান, খুশি। মোহিত কি পরে জয়েন করছো তুমি, না প্রথমে জয়েন করছো? ও, তাহলে তো বোঝার কথা। তাহলে মনোযোগ দিয়ে একটা শোনো, একটু মনোযোগ দিয়ে শোনো। হ্যাঁ, যে মহাকর্ষ কি, মহাবিশ্ব বলতে কি বোঝায়? মহাবিশ্ব বলতে এই পুরো পৃথিবীতে, মহাবিশ্ব বলতে পৃথিবী, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, মানে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত কিছু আছে সবগুলোকে মহাবিশ্ব বলা হয়। হ্যাঁ, এখন মহাবিশ্বের যে কোনো দুটি, ভালোভাবে এবার মনোযোগ দিয়ে শোনো সবাই। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর ভিতরে যে আকর্ষণ,
মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু একে অপরকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলটাকে বলা হয় মহাকর্ষ। মহাকর্ষ বল। সূর্য, সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরে, ঠিক আছে। এখন সূর্য এবং পৃথিবীর ভিতরে একটা আকর্ষণ বলছে, আবার সূর্য এবং চন্দ্র এটার ভিতরে একটা আকর্ষণ বলছে। এখন সূর্য এবং চন্দ্রের ভিতরে যে আকর্ষণ বল, এটাকে আমরা মহাকর্ষ বল বলতেছি, ঠিক আছে। এখন মোহিতের দেহ এবং পৃথিবী এই দুটার ভিতরে একটা আকর্ষণ বল আছে, এটা হচ্ছে মহাকর্ষ বল। আবার মোহিতের দেহ এবং টেবিল এই দুটার ভিতরে একটা আকর্ষণ বল আছে, এটা হচ্ছে মহাকর্ষ বল। তাহলে আমি বললাম কি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে কোনো দুটি বস্তুর ভিতর যে আকর্ষণ কাজ করে, এই আকর্ষণটাকেই মহাকর্ষ বলে। তাহলে মোহিত, এখন আমাকে বলো যে তোমরা তো ফোনে দেখতেছো, এটা এই ফোন এবং তোমার দেহের ভিতরে একটা আকর্ষণ আছে, এটাকে কি বলে? এটা অবশ্যই মহাকর্ষ, কারণ এটা মহাবিশ্বে মহাকর্ষ, হ্যাঁ, কারণ হচ্ছে মহাবিশ্বের দুটি বস্তু। এখন তাহলে খেয়াল করো, পৃথিবী এবং চন্দ্রের ভিতরে যে আকর্ষণ বল, এটা কি হবে? রেসপন্স করো। এই, হ্যাঁ, গুড। অভিকর্ষে এখনো যায় নাই, আমি ধরো মহাকর্ষে আগে আলোচনা করতেছি। হ্যাঁ, অভিকর্ষ অবশ্যই অভিকর্ষ, ঠিক আছে, তার অ্যান্সার করছে অবশ্যই অভিকর্ষ। তো তাহলে আমি বলি, ধরো আগে শোনো, অভিকর্ষ কত বাদ আমরা ধরে নিলাম মহাকর্ষ, এটা মহাকর্ষ। হ্যাঁ, পৃথিবী এবং চন্দ্রের ভিতরে যে আকর্ষণ বল, ওটা হচ্ছে মহাকর্ষ। তাহলে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর ভিতরে আকর্ষণ বলই হচ্ছে মহাকর্ষ। এটুকু তো ক্লিয়ার হয়েছে সবার, আশা করা যায়। আচ্ছা, এটুকু ক্লিয়ার হলে হলো। এখন দেখো, অভিকর্ষ সম্পর্কে আমরা পড়বো। অভিকর্ষ সম্পর্কে কি পড়বো? যে পৃথিবী এবং অন্য যে কোনো একটি বস্তুর ভিতরে যে আকর্ষণ বল, ভালো করে খেয়াল করো, পৃথিবী পৃথিবী এবং অন্য একটা বস্তু, এই দুটো বস্তুর ভিতরে যে আকর্ষণ বল, এই আকর্ষণ বলকে বলা হচ্ছে অভিকর্ষ। উদাহরণ হিসেবে খেয়াল করো, তোমার দেহ এবং পৃথিবী এই দুটোর ভিতরে একটা আকর্ষণ বল আছে, তাহলে এই আকর্ষণ বলটা কি? অবশ্যই অভিকর্ষ। হ্যাঁ, এই যে এখন তাহলে বুঝতে পারছো, আমি এটাই বলছি, এটা হচ্ছে পৃথিবী এবং তোমার দেহ, এটা হচ্ছে মহাকর্ষ বল। আবার আমি অভিকর্ষ সংজ্ঞা বলছি, অভিকর্ষ সংজ্ঞা অনুসারে পৃথিবী এবং তোমার দেহের ভিতরে যে আকর্ষণ বলটা, এটা কিন্তু অভিকর্ষ বল হচ্ছে, তাই তো? আমি এই কথাটাই বললাম, যে এই জন্য বলা হচ্ছে যে সকল মহাকর্ষই সকল অভিকর্ষই মহাকর্ষ, কিন্তু সকল মহাকর্ষই অভিকর্ষ নয়। এখন ক্লিয়ার হয়েছে? আর একটু মনোযোগ দিয়ে শোনো। এখন সকল অভিকর্ষ হচ্ছে মহাকর্ষ, কিন্তু সকল মহাকর্ষ অভিকর্ষ নয়। কেন? তাহলে টাইম শোনো, আগে শোনো। সকল মহাকর্ষ অভিকর্ষ কেন হলো না? তাহলে বোঝাই, সূর্য এবং চাঁদ এই দুইটার ভিতরে একটা আকর্ষণ বল আছে, এটা কি? এটা অবশ্যই মহাকর্ষ, ঠিক না? কিন্তু সূর্য এবং চাঁদের ভিতরে আকর্ষণ বলকে কি আমরা অভিকর্ষ বলতে পারবো? পারবো না, কারণ এখানে পৃথিবী নাই। যদি পৃথিবী থাকতো, যদি আমরা বলতাম পৃথিবী এবং চাঁদ এই দুটোর ভিতরে আকর্ষণ বল, তখন হয়তো অভিকর্ষ। বলো। হ্যাঁ, হ্যাঁ, এটাই তো বললাম, পৃথিবীর সাথে যে কোনো বস্তুর আকর্ষণ বলটাকে অভিকর্ষ বলে। এখন বলো। আচ্ছা, এখন মনে হয় ক্লিয়ার হয়েছে সবার, আশা করা যায়। এখন অভিকর্ষ বলের কারণেই কিন্তু আর বলা যায় পৃথিবীতে আছে, পৃথিবীতে টিকে আছে। কেন? যদি পৃথিবীর সাথে তোমার দেহের আকর্ষণ না থাকতো, পৃথিবীর কেন্দ্রের সাথে, হ্যাঁ, তাহলে তুমি যদি একবার লাফ দিতা, তুমি একবার লাফ দিলে উপরে যাচ্ছ, লাফ দিলে তো মানুষ উপরে যায়, উপরে থাকতা, তাহলে আর নিচে আসতে না। পৃথিবীর আকর্ষণ বল আছে, পৃথিবী তোমাকে তার নিজের দিকে টানে, এই কারণে তুমি কিন্তু আবার পৃথিবীতে ফিরে আসো। তারপরে আম গাছ থেকে যখন আম পড়ে, নিচের দিকে পড়ে, যদি পৃথিবী আকর্ষণ না করতো, যদি অভিকর্ষ বল না থাকতো,
তাহলে আম নিচে না পড়ে হয়তো দেখা যেত আম উপরে পড়ে গেছে, মানে পৃথিবীতে আম গাছ আছে কিন্তু আম চলে গেছে চাঁদে। এটা কিন্তু হতে পারতো যদি এই বলটা না থাকতো। হ্যাঁ, তারপরে তুমি যখন ক্রিকেট খেলো, ক্রিকেট খেলার সময় যখন একবার বল পিটাও, তখন এই যে বল পিটাচ্ছ, এই বলটা কিন্তু একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে, এটা যাওয়ার পরে কিছুক্ষণ পর কিন্তু আবার পৃথিবীতে পড়তেছে। কিন্তু যদি অভিকর্ষ বল না থাকতো তাহলে এই বল হচ্ছে কখনোই পৃথিবীতে ফিরে আসতো না। এটা হচ্ছে তোমার হচ্ছে যেদিকে যাচ্ছে ওইদিকে যাবে, ধরো ওইদিকে থাকবে, পৃথিবীতে ফিরে আসে কারণ পৃথিবী তাকে নিজের দিকে টানে অভিকর্ষ। তাহলে এটা হলো অভিকর্ষ গুরুত্ব। এখন এই আলোচনা থেকে বলো, এই আলোচনা থেকে কে বলবে? দাঁড়াও, কে কে আছে দেখি। আচ্ছা, নুসরাত, নুসরাত রেসপন্স করে না। নুসরাত কি শুনতে পাচ্ছ? নুসরাত, রেসপন্স করছো? বলো, এখন বলো যে যদি অভিকর্ষ বল না থাকতো তাহলে আমাদের কি সমস্যা হতো? না, আবার বলো দেখি, নুসরাত ট্রাই করো। যদি অভিকর্ষ না থাকতো, অভিকর্ষ যদি না থাকতো তাহলে কি সমস্যা হতো? করা উচিত নুসরাত। এখন তো আলোচনা করলাম না, অভিকর্ষ না থাকলে কি হতো? আম, আম গাছ থেকে আম তো নিচে আসতো না, পৃথিবীতে আসতো না, অন্য জায়গায় থেকে উপরে চলে যেত, তাই না? আমরা যদি লাফ দিতাম, লাফ দিলে কি আমরা পৃথিবীতে ফিরে আসতাম না, ওই উপরের দিকে যেতাম। তারপর ক্রিকেট খেলার সময় বল আর পৃথিবীতে আসতো না, যেদিকে মারছে ওই দিকে চলে যেত। বুঝলি? এরকম অনেক ঘটনা ঘটতো। বুঝলি? এই কিছুক্ষণ পরে ডিসকানেক্ট হয়ে যাবে, তোমরা আবার জয়েন করবা, কারণ 40 মিনিট লিমিট দেওয়া থাকে। ডিসকানেক্ট হয়ে গেলে আবার জয়েন করবা, হ্যাঁ? যাই হোক, মহাকর্ষ বিকর্ষ করার চাপ মোটামুটি ক্লিয়ার হয়েছে সবার। এখন দেখো, আমরা হচ্ছে, সরি, অভিকর্ষ ত্বরণ সম্পর্কে পড়বো। অভিকর্ষ ত্বরণ পড়ার আগে, কোনটা ভাইয়া? কোনটা বলো দেখি। ও আচ্ছা আচ্ছা, এটা, আচ্ছা, এটা কোন অংশটা বোঝেনি ভাইয়া? বলো। আচ্ছা, যাই হোক, বলতেছি। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, এফ, এফ মানে হচ্ছে ফোর্স, ফোর্সকে সংক্ষেপে এফ লিখছি আমরা। ফোর্স, ফোর্স হচ্ছে মানে আকর্ষণ বল, হ্যাঁ, মহাকর্ষ বল। আর জি, জি হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। গ্র্যাভিটেশনাল জি থেকে জি আসছে, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট মানে হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। বুঝছো? মহাকর্ষীয় ধ্রুবক, মহাকর্ষীয় ধ্রুবক। দেখো, আমি বলছি M1 এবং M2 দুটি বস্তু আছে। M1, এইটা একটা বস্তু, এটা একটা বস্তু। এই বস্তুর ভর হচ্ছে M1, এই বস্তুর ভর হচ্ছে M2। তাহলে M1 এবং M2 একে অপরকে আকর্ষণ করবে। এই M1 কি করবে? M2 কে এদিকে টানার চেষ্টা করবে। আবার M2 টা কি করবে? এই M1 কে এদিকে টানার চেষ্টা করবে। ঠিক আছে? এখন M1 এবং M2 এর ভিতরে আমি দূরত্ব ধরছি যে d। M1 এবং M2 এর ভিতরে দূরত্ব হচ্ছে d, মানে হচ্ছে d দূরত্বে দুটি বস্তু, মানে M1 এবং M2 ভরের দুটি বস্তু d দূরত্বে অবস্থান করতেছে। তাহলে এই দুটো বস্তু d দূরত্বে অবস্থান করে যদি একে অপরকে f বলে, একে অপরকে যদি এফ বলে টানে বা এফ বলে আকর্ষণ করে, বা এদের ভিতরে মহাকর্ষ বল যদি আমি ধরি এফ, তাহলে আমি লিখতে পারি এফ প্রপোর্শনাল, মানে সমানুপাতিক M1 ইন্টু M2 বাই ডি স্কয়ার। কারণ দেখো, এটা একটা সূত্র, এটা ভাই জিজ্ঞেস করতে পারে ভাই এটা কোথায় পেলে? এটা সূত্রে বলাই আছে উপরে অংশে, দেখো নিউটনের সূত্র, যে মহাবিশ্বের প্রতিটি বস্তু মানে একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক।
বুঝছো? ভরের গুণফলের সমানুপাতিক তিনটা অংশ আছে সূত্রটার। এই আকর্ষণ বল ভরের গুণফলের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই আকর্ষণ বলটা বস্তু কণাদের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। হ্যাঁ, এটা কি যে এইটা এই সরল রেখা বরাবর করছে। এটা কিন্তু ঘুরে এদিক দিয়ে করবে না, যে এদিক দিয়ে আকর্ষণ করবে বা এদিক দিয়ে করবে এরকম না, বা এদিক দিয়ে এরকম পাকা পাকা যায় করবে এরকম না। এই সরল রেখা সোজা, যদি আমার হাতের হয়নি এগুলো হবে সরল রেখা বরাবর ক্রিয়া করে। এখন দেখো, এই যে এফ প্রপোর্শনাল এম ওয়ান বাই এম টু বাই ডি স্কয়ার, এম ওয়ান ইন্টু এম টু বাই ডি স্কয়ার। এখন আমরা জানি যে যদি সমানুপাতিক চিহ্নটা উঠে যায় তাহলে এখানে কি একটা আমরা কনস্ট্যান্ট চিহ্ন বসাই না, কনস্ট্যান্ট। এখানে কনস্ট্যান্ট হিসেবে মানে নিলাম জি। তাহলে এফ ইকুয়াল এই সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে আমরা সমান চিহ্ন দিলাম, এই যে এফ ইকুয়াল বা সমান জি এম ওয়ান এম টু বাই ডি স্কয়ার। আশা করি এখন এটা বুঝতে পারছো। এখানে জিটা কি, জিটা হচ্ছে একটা ধ্রুবক, কি এটা সমানুপাতিক ধ্রুবক বা মহাকর্ষীয় ধ্রুবক। ওরে পাগলা, তাহলে তো তোমাকে গণিত বুঝাইতে হবে। শোনো, গণিত বোঝাইতে হবে তাহলে এখানে। তাহলে দেখো যেহেতু বোঝাই নাই তাহলে একটু আলোচনা করি। এইটা বাদ দাও, এটা যে টাইম লিমিট পার হয়ে গেছিল এই জন্য ডিসকানেক্ট হয়ে গেছে। হ্যাঁ, যাক দেখো জয়েন করছে মোটামুটি মনে হয় সবাই, 1 2 3, বাকিরা কি জয়েন করতে পারতেছে না নাকি? যেটা পড়াচ্ছিলাম, মামান বলতে যেটা এখানে সমান চিহ্ন কিভাবে আসবে না, তাহলে দেখো এটা তোমাদেরকে গণিত বোঝাতে হবে এখানে আগে, তাহলে বুঝতে পারবা। ওটা ভুলে যাও মান, এই সূত্রটা ভুলে যাও, সূত্র ভুলে যায় এটা আগে গণিত বোঝা। এখানে দেখো, যদি আমরা এফ বা এফ নেওয়া যাবে না, এফ নিলে আবার তোমাদের কি সমস্যা লাগবে। মনে করো টি নিলাম, এটা হচ্ছে ধরো টি প্রপোর্শনাল বা টি সমানুপাত হচ্ছে ধরো হচ্ছে এম, বা এম না নিয়ে আমি অন্য কিছু নেই, ধরো হচ্ছে জেড, মানে জেটের সমানুপাতিক হচ্ছে টি। সমানুপাত কথাটার অর্থ কি? সমানুপাত কথাটার অর্থ হচ্ছে যে জেটের মানের পরিবর্তনের সাথে সাথে জেটের মান যে হারে পরিবর্তন হবে সে হারে টি এর মানও পরিবর্তন হবে। এখানে জেটের মান যদি হয় 1 একক তাহলে টি এর মানও বৃদ্ধি পাবে 1 একক। যদি জেটের মান 2 একক বৃদ্ধি পায় তাহলে টি এর মানও 2 একক বৃদ্ধি পাবে। জেটের মান যদি 3 একক বৃদ্ধি পায় টি এর মান হচ্ছে 3 একক, টি এর মান হচ্ছে 3 একক বৃদ্ধি পাবে। এখন এখন দেখো, এই যে জে টি প্রপোর্শনাল জেড আমি লিখলাম, ঠিক আছে, এই টি প্রপোর্শনাল জেড লিখলাম।
এখন আমি যদি সমান চিহ্নটা তুলে দেই, মানে প্রপোর্শনাল বা সমানুপাতিক চিহ্নটা যদি তুলে দেই, এটা হলো সমানুপাতিক চিহ্ন, হ্যাঁ, এটাকে যদি আমি তুলে দেই তাহলে আমরা টি ইকুয়াল কি লিখতে পারি, টি ইকুয়াল সমানুপাতিক চিহ্ন তুলে দিলে সমান চিহ্ন বসাই, আমরা সমান চিহ্ন বসায় এখানে ধরো জেড নিলাম, সাথে একটা কে নিলাম, কে এর পরিবর্তে আমরা যে কোনো অক্ষর মনে করে নিলাম, যে কোনো একটা ধ্রুবক নিলাম। এখানে কেটা কি, কেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট নাম্বার, মানে ধ্রুবক নাম্বার। এটা হচ্ছে গণিতের নিয়ম, যখন তুমি সমানুপাত চিহ্ন তুলে দিবা তখন ওইখানে একটা ধ্রুবক নিতে হবে। ধ্রুবক মানে হচ্ছে যেটার মান অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। এখানে কে এর মান যদি আমরা 3 ধরি, তাহলে এই সূত্র অনুসারে যে কোনো সময় হোক না কেন কে এর মান অলওয়েজ 3 ধরতে হবে, এটার কোনো পরিবর্তন করা যাবে না। এইটুকু বুঝতো? এই নোমান, নোমান রেসপন্স করো। আচ্ছা, এটুকু যদি বুঝে থাকো তাহলে এখন ওইটা বুঝবা, তাহলে এখন ওইখানে ওইটা বুঝবা। আচ্ছা দেখো, তাহলে এখন বুঝবা। এখন দেখো যেটা বলতেছিলাম, এখানে দেখো এফ প্রপোর্শনাল m1 m2/d²। এখন এই প্রপোর্শনাল চিহ্নটা আমি তুলে দিছি, তাহলে কি হবে, সমান চিহ্ন বসাইছি, হ্যাঁ, সমান চিহ্ন বসাই এখানে একটা জি নিয়ে আসছি, জিটা হচ্ছে ধ্রুবক, এর মানের কোনো পরিবর্তন হবে না। জি এর মান হচ্ছে যত সব, হ্যাঁ না, মানের কোনো পরিবর্তন হবে না, জি এর মানটা যেই থাকবে, মানে ওটা একটা নির্দিষ্ট মান আছে, এটার মান হচ্ছে 6.673 ইন্টু 10 ইনভার্স কত জানি সামথিং, এরকম একটা মান আছে। এই পাগলা, এতক্ষণ কি বুঝলা? হুম, এই যে কিছুক্ষণ আগে যে বুঝলাম টি প্রপোর্শনাল জেড, ওখানে টি ইকুয়াল কে জেড নিয়ে লিখলাম না? এটা কি সবারই প্রবলেম হচ্ছে নাকি তোমাদের দুজনের প্রবলেম হচ্ছে? বাকিরা বুঝতে পারতেছো কি? নুসরাত, মুস্তারি, মোহিত, খুশি, তোমাদের কি প্রবলেম হচ্ছে? এই যে এদের তো প্রবলেম হচ্ছে না, তোমরা দুজন, এটা তোমাদের গণিতের বিষয়টা বুঝতে হবে। মুমতাজ বলছে কি হলো, আবার জয়েন দিতে বললাম, বোঝা নাই। হ্যাঁ খুশি বলো। প্রথম ক্লাস তোমার? হ্যাঁ, তো প্রথম ক্লাস, আমি যেটা বলতেছি প্রথম ক্লাস, এটা আমাদের প্রথম লেকচার এই চ্যাপ্টারের জন্য। হুম, আচ্ছা, এই চ্যাপ্টারের জন্য প্রথম লেকচার, এটুকু বুঝছো কি? আমি বলতেছি এই যে কনস্ট্যান্টটা কেন, ফাহিম ক্লিয়ার হয় না এখনো? ফাহিম, আমি বলছি তুমি গণিত, এটা গণিত বুঝতে হবে, এটা হচ্ছে গণিতের বিষয়। একটা জিনিস মনে রাখবা যে সমানুপাতিক চিহ্ন উঠে গেলেই ওইখানে, যদি আমরা সমানুপাতিক চিহ্ন উঠে দিয়ে যদি সমান চিহ্ন বসাই, তাহলে ওইখানে একটা ধ্রুবক বসাই। ধ্রুবকটা যে কোনো সংখ্যা হতে পারে, যে কোনো অক্ষর হতে পারে, লেটার হতে পারে, এখানে লেটার হিসেবে আমি জি বসাইছি, এটাই গণিতের নিয়ম হচ্ছে এটাই। এটুকু বুঝছো আশা করি। এখন দেখো আমরা পরের অংশ যাই। অভিকর্ষ ত্বরণ, এই বিষয়গুলো আসলে বুঝতে হবে ভালো করে। অভিকর্ষ ত্বরণ সবাই মনোযোগ দিয়ে একটা শুনবেন, তাহলে বুঝতে পারবো। অভিকর্ষ ত্বরণ বোঝার আগে হচ্ছে তোমাদের নর্মাল ত্বরণ কি এটা আগে বুঝতে হবে। ত্বরণ, কোনো একটা বস্তু একটা যদি নির্দিষ্ট দিকে চলতে থাকে, ধরো এখানে এটা একটা বস্তু, হ্যাঁ, এটা একটা বস্তু এই দিকে চলতেছে, এই দিকে চলতেছে, তাহলে একটা নির্দিষ্ট বেগে চলতেছে সে। বেগ কি হচ্ছে, যে মানে ধরো প্রতি সেকেন্ডে
এই বস্তুটা হচ্ছে এদিক থেকে এদিকে, কি বুঝতেছে না নাকি মুনতাসির? এ বারবার বলতেছে হট স্ট্রং। যাই হোক, এই বস্তুটা এদিক থেকে এদিকে চলতেছে। ধরো সে হচ্ছে 2 মিটার, মানে প্রতি সেকেন্ডে হচ্ছে সে 2 মিটার যায়। এই বস্তুটা এদিক থেকে এদিকে প্রথম সেকেন্ডে 2 মিটার যায়, তাহলে পরের সেকেন্ডে 2 মিটার যাবে, পরের সেকেন্ডে 2 মিটার যাবে, এইভাবে যায়। কিন্তু দেখা গেল যে যদি বস্তুটা প্রতি সেকেন্ডে 2 মিটার যাওয়ার কথা, তাহলে এই বস্তুটার বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে এর বেগ হচ্ছে 2 মিটার। এখন দেখা গেল যদি বস্তুটা প্রথম মিনিটে গেল, প্রথম সেকেন্ডে গেল হচ্ছে 2 মিটার, পরের সেকেন্ডে গেল এখান থেকে হচ্ছে দেখা গেল সে 4 মিটার গেল, আর পরের সেকেন্ডে গেল সে 6 মিটার গেল ধরো, বা 8 মিটার গেল, ঠিক আছে? এভাবে হচ্ছে সময়ের সাথে সাথে তার বেগটা হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই যে সময়ের সাথে সাথে যে বেগ বৃদ্ধি পায়, এটাকে বলা হয় ত্বরণ। তাহলে ত্বরণ কি? সময়ের সাথে সাথে বেগের পরিবর্তনের হারকে বা বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। তাহলে সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধির হারকে, যে হারে বৃদ্ধি পায়, ধরো প্রতি সেকেন্ডে 2 মিটার করে বৃদ্ধি পাচ্ছে, বা প্রতি সেকেন্ডে 4 মিটার করে বেগ বৃদ্ধি পাচ্ছে, তাহলে সময়ের সাথে সাথে যদি 2 মিটার করে বৃদ্ধি পায়, তাহলে ওটা ত্বরণ বলবো আমরা 2 মিটার, প্রতি সেকেন্ডে ত্বরণ 2 মিটার। যদি 4 মিটার বৃদ্ধি পায়, প্রতি সেকেন্ডে ত্বরণ আমরা 4 মিটার বলবো। বুঝতে পারছো? এখন ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। হ্যাঁ, এখন অভিকর্ষ ত্বরণ কি? যে অভিকর্ষ বলের প্রভাবে, অভিকর্ষ ত্বরণ হচ্ছে, ভাই এই তো ভাই, এখন হচ্ছে যেটা বলতেছিলাম, অভিকর্ষ ত্বরণটা হচ্ছে যে অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে যদি কোনো বস্তু হচ্ছে পড়তে থাকে, তাহলে সময়ের সাথে সাথে ওইটারও ত্বরণের পরিবর্তন হয়। এই ত্বরণের পরিবর্তনটাকে বলা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এক্সাম্পল দেই, যদি তুমি মনে করো 5 তলা 10 তলা একটা বিল্ডিং আছে, 10 তলা বিল্ডিং থেকে যদি তুমি একটা পাথর মাটির দিকে ছুঁড়তে থাকো, তাহলে কি হবে? এই পাথরটা যতই নিচের দিকে আসতে থাকবে, ততই এটার বেগ বৃদ্ধি পেতে থাকবে। মনে করো পাথরটা হচ্ছে এখানে, এখান থেকে এটা, হ্যাঁ ধরলাম এটা হচ্ছে গ্রাউন্ড মানে মাটি, আর এটা হচ্ছে 10 তলা বিল্ডিং। এখান থেকে তুমি এইটা একটা পাথর ছুটতেছো নিচের দিকে, হ্যাঁ নিচের দিকে। ধরো প্রথম সেকেন্ডে পাথরটা 2 মিটার দূরত্ব অতিক্রম করছে, পরের সেকেন্ডে গেল কি দেখা যেতে হচ্ছে 4 মিটার আসছে, তারপরের সেকেন্ডে দেখা গেল যে 6 মিটার আসছে, তারপরের সেকেন্ডে দেখা গেলো 8 মিটার, এরকম। তাহলে হচ্ছে প্রতি সেকেন্ডে কি হচ্ছে? এর বেগটা বৃদ্ধি পাচ্ছে, বেশি দূরত্ব অতিক্রম করার প্রবণতা হচ্ছে। তাহলে এই যে সময়ের সাথে সাথে যদি একটা বস্তুকে মুক্তভাবে পড়তে দেওয়া যায়, তাহলে হচ্ছে এটা কীভাবে পড়ছে? পাথরটা উপর থেকে নিচে আসতেছে কেন? অভিকর্ষ বলের কারণে আসছে। তাহলে এই যে সময়ের সাথে যে ত্বরণের পরিবর্তন হলো, এটাকে বলা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এটা বলা হচ্ছে যে অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। বস্তুটা অবশ্যই মুক্তভাবে পড়তে হয়। মুক্তভাবে পড়া বলতে বোঝাচ্ছে যে এখানে হচ্ছে কোনো বাধা কাজ করা যাবে না বস্তুটার উপরে, হ্যাঁ, যেমন বাতাসের বাধা বা অন্য কোনো বাধা কাজ করা যাবে না। এখন অভিকর্ষ ত্বরণ বলে। এখন দেখো অভিকর্ষ ত্বরণের আমরা মান বের করব। অভিকর্ষ ত্বরণকে আমরা জি দিয়ে প্রকাশ করি, ছোট হাতের জি, বড় হাতের জি না কিন্তু, হ্যাঁ। অভিকর্ষ ত্বরণকে আমরা ছোট হাতের জি দিয়ে প্রকাশ করি। এখন অভিকর্ষ ত্বরণের আমরা মান প্রকাশ করব। আজকে এই অভিকর্ষ ত্বরণের মান পর্যন্ত পড়াবো, কারণ নাহলে আবার লোট হয়ে যাবে। দেখো আমরা নিউটনের সূত্র থেকে পড়ছি যে এফ ইকুয়াল m1 m2 বাই ডি স্কয়ার। এটা হচ্ছে নিউটনের সূত্র থেকে আমরা পড়ছি। তোমরা শুনতে পাচ্ছ? আচ্ছা, যেটা বলতেছিলাম যে নিউটনের সূত্র থেকে আমরা এটা পড়ছি যে এফ ইকুয়াল m1 m2 বাই ডি স্কয়ার। m1 এখানে একটা বস্তুর ভর, m2 এখানে একটা বস্তুর ভর। এখানে একটা বস্তু যদি হয় পৃথিবী,
তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি এফ ইকুয়াল, ও সরি জিটা তো এখানে লেখা হয়নি, হ্যাঁ, তাহলে এফ ইকুয়াল জি এম এম বাই ডি স্কয়ার। ধরো এইখানে এই ভরটা হলো পৃথিবীর ভর, পৃথিবীর ভরকে আমরা বড় হাতের এম দ্বারা প্রকাশ করি। আর আরেকটা বস্তুর ভর আমি ধরলাম শুধু এম, তাহলে এই সূত্রটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এফ ইকুয়াল জি ক্যাপিটাল এম ইন্টু স্মল এম বাই ডি স্কয়ার। এটা বুঝছো? আবার নিউটনের আরেকটা সূত্র আছে, এটা বলা হয় নিউটনের প্রথম সূত্র। এটা তোমাদের এই বইয়ে নাই, এটা উপরে শ্রেণীতে শিখবা। নিউটনের প্রথম সূত্র অনুসারে আমরা আবার জানি কি এফ ইকুয়াল এম জি। এম হচ্ছে যে কোনো একটা বস্তুর ভর, আর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণের মান। বুঝছো? তাহলে এটাকে যদি সমীকরণ 1 দেই আর এটা হচ্ছে সমীকরণ 2, তাহলে দেখো এটা এফ ইকুয়াল এটা এফ ইকুয়াল এম জি, এফ ইকুয়াল জি এম এম বাই ডি স্কয়ার, আর এটা এফ ইকুয়াল এম জি। তাহলে এটা ইকুয়াল তো আমরা এটা লিখতে পারি এম জি ইকুয়াল জি এম এম বাই ডি স্কয়ার। এটা গণিতের সূত্র অনুসারে, নিয়ম অনুসারে। বা এদিকে দেখো এইখানে এম আছে, এই যে এখানে এম আছে, এই দুটো এম যদি বাদ দিই তাহলে এম জি ইকুয়াল কি লিখতে পারি আমরা জি এম বাই ডি স্কয়ার। দেখছো এখানে জি এম বাই ডি স্কয়ার। এখানে দেখো জিটা কি, জিটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তাহলে দেখো অভিকর্ষ ত্বরণ সমান সমান কি পেলাম আমরা, জি, এই ক্যাপিটাল জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, আর ক্যাপিটাল এমটা হচ্ছে পৃথিবীর ভর, আর ডিটা হচ্ছে তোমার হচ্ছে দূরত্ব, পৃথিবী থেকে ওই বস্তুটার দূরত্ব। তাহলে দেখো কোনো একটা জায়গায় কোনো একটা স্থানে অভিকর্ষ ত্বরণ এর মান কিন্তু ওই বস্তুর ভরের উপর নির্ভর করতেছে না। এখানে কিন্তু বস্তুর ভর আছে কি, দেখো বস্তুর ভর এম, ছোট হাতের এম কি এখানে আছে? নাই। তাহলে আমরা কি বুঝলাম যে কোনো স্থানে অভিকর্ষ ত্বরণের মান ওই স্থানে বস্তুর ভরের উপর নির্ভর করে না। কিসের উপর নির্ভর করে? ওই স্থানের দূরত্বের উপর নির্ভর করে। এই যে ডি, দূরত্বের উপর নির্ভর করে। তুমি একটা বস্তুকে যেখানে রাখো না কেন, ওইটা কিসের উপর, তোমার জি এর মানটা কিসের উপর নির্ভর করে? ডি এর উপর নির্ভর করে। কারণ হচ্ছে কি যে কোনো স্থানেই এই যে জি, এই যে ক্যাপিটাল জি, এই জি এর মান নির্দিষ্ট। তুমি যদি একটা বস্তুকে চাঁদে রাখো, ওইখানে জি এর মান যেটা হবে 6.673 ড্যাশ ড্যাশ। তারপরে একটা বস্তুকে যদি পৃথিবীতে রাখো, ওইখানেও জি এর মান, বড় হাতের জি এর মান ওই একই হবে। একটা বস্তুকে যদি নদীতে রাখো, জি এর মান যেটা হবে, একটা বস্তুকে তুমি হচ্ছে পাহাড়ে রাখলেও বড় হাতের জি এর মান সেটাই হবে। তারপর হচ্ছে এটা এমটা হচ্ছে পৃথিবীর ভর। এই যে পৃথিবীর ভর হচ্ছে এটা 5.972 ইন্টু 10⁻²৪। একটা বস্তু, এই পৃথিবীর ভর, এটার কোনো চেঞ্জ নাই। এই পৃথিবী ভর হচ্ছে অলওয়েজ এটা থাকবে। আজ থেকে 500 বছর আগে যেটা ছিল, আজ থেকে 1000 বছর পরেও সেটা হবে, এখনও সেটাই আছে। হ্যাঁ, পৃথিবীর ভর। তাহলে দেখো এই জি, বড় হাতের জি এবং পৃথিবীর ভর, এই দুইটা কিন্তু অলওয়েজ একই থাকতেছে। তাহলে এই যে জি মানে অভিকর্ষ ত্বরণ, এটার মান কিসের সাথে পরিবর্তন হচ্ছে? এই যে দূরত্বের সাথে, ডিস্টেন্স, ডি ইকুয়াল ডিস্টেন্স, এই দূরত্বের সাথে এটার মান পরিবর্তন হচ্ছে। সুতরাং এইটাই বলা হয়েছে এখানে, দেখো যে জি এর মান বস্তু নিরপেক্ষ। বস্তু নিরপেক্ষ বলতে বোঝাচ্ছে যে যে কোনো বস্তুর জন্য একই হবে, কিন্তু স্থান নিরপেক্ষ নয়। স্থান নিরপেক্ষ নয় বলতে বোঝাচ্ছে যে দূরত্বের সাথে সাথে এটা পরিবর্তন হবে। এক এক স্থানে এটা দূরত্ব হচ্ছে এক এক রকম, এটাই বলছে। তাহলে আমরা বলতে পারি জি এর মান হচ্ছে বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন স্থানে বিভিন্ন, কিন্তু একই বস্তুর জন্য, মানে বিভিন্ন বস্তুর জন্য একই। আমি বলতে চাচ্ছি যে জি এর মান মানে অভিকর্ষ ত্বরণের মান বস্তুর ভরের উপর নির্ভর করে না, পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুটার দূরত্বের উপর নির্ভর করে। ক্লিয়ার হয়েছে এটুকু সবার? অভিকর্ষ ত্বরণ রেসপন্স প্লিজ। নোমান, নোমান, ক্লিয়ার হয়েছে?
খুশি? বলো, বুঝতে পারছো? মুস্তারি নুসরাত, বুঝতে পারছো তোমরা? আচ্ছা, বুঝতে পারলে হলো। তাহলে আজকে এটুকুই পড়বো, কারণ বেশি পড়ালে আবার সবার এমনি মাথায় হ্যাং হয়ে যাচ্ছে, বুঝতে পারতেছি। এটা জটিল মনে হচ্ছে সবার কাছে, না? হ্যাঁ, আজকের লেকচারটা হালকা। তুমি কোন অংশ বোঝো না এটা বলো, এটা তোমাকে একটু বোঝাই দিই। আজকে আর পড়াবো না, যতটুকু পড়েছি ততটুকুই। হ্যাঁ, মোটামুটি আছে। সহজ করে নিলে সহজ হবে, কঠিন করে নিলে কঠিন হবে, এরকম। হ্যাঁ, বুঝলে, শোনো, বুঝলে সহজ হবে। আমি বুঝাই দিলাম, এখন নিজেরা শোনো। আমি বুঝাই দিলাম, নিজেরা একটু এখন বাসা করবা, দেখবা সহজ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, চেষ্টা করবো, সমস্যা নেই। কোন অংশটা বোঝো নাই বলো? আচ্ছা, তোমাদের মানে একটা না পড়া হচ্ছে তো, ওই জন্য একটু বোরিং লাগতেছে, তাই না? তোমাদেরকে একটু দেখাই। দেখো, ভিডিও চালু করি। দেখো, এটা হচ্ছে আমার মেডিকেলের হল, বুঝছো? দেখো, হলের চারপাশে এখন আমি একটা কর্নারে বসে আছি। তোমরা যারা মেডিকেলে আসবা, চান্স পাবা, তারাও একসময় হলে থাকবা আর কি। ছেলেরা এই হলেই থাকতে হবে, আর ফিমেলদের জন্য আলাদা হল আছে, সমস্যা নেই। একটু কঠিন লাগতেছে না? এটা নিজের একবার পাশে পড়ো, দেখবা সহজ হয়ে যাচ্ছে। হুম, তাহলে কি ইন করে দেবো আজকে, নাকি কোনো প্রশ্ন আছে, জিজ্ঞাসা আছে, বলো। আচ্ছা আচ্ছা, ত্বরণ আর অভিকর্ষ ত্বরণের ভিতরে পার্থক্য কি? অভিকর্ষ ত্বরণ আর ত্বরণ দুইটাই একই, কিন্তু এখানে শুধু একটা জিনিস আলাদা। সেটা হচ্ছে অভিকর্ষ বলের প্রভাবে যে ত্বরণ হয় ওটাকে অভিকর্ষ ত্বরণ বলে, বুঝতে পারছো? সব ত্বরণের মতো অভিকর্ষ ত্বরণও একটা ত্বরণ, কিন্তু এটা হচ্ছে, এই ত্বরণটা হচ্ছে অভিকর্ষ বলের প্রভাবে হবে। ত্বরণ যে কোনোভাবে হতে পারে। ত্বরণ কীভাবে হয়? বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে ত্বরণ হয়। দেখো, আমি একটু ক্লিয়ার করে বোঝাই দিই আগে, তাহলে বুঝতে পারবে এটা। এই যে একটা বস্তু এখানে ছিল, এটা এইদিকে যাচ্ছে। হ্যাঁ, এইদিকে যাচ্ছে, মনে করো এইদিকে যাচ্ছে। এখন বস্তুটা হচ্ছে প্রথম সেকেন্ডে হচ্ছে 2 মিটার গেল, দ্বিতীয় সেকেন্ডে যাবে ধরো 4 মিটার, তৃতীয় সেকেন্ডে ধরো 8 মিটার গেল। প্রতি সেকেন্ডে তো 2 মিটার যাওয়ার কথা ছিল। প্রতি সেকেন্ডে কেন 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 পরিবর্তন হচ্ছে? মনে করে ধরো এখানে একটা বস্তু হিসেবে আমি এখানে একটা ভ্যান গাড়িকেই ধরলাম, ঠিক আছে? একটা ভ্যান গাড়িকে ধরলাম, বা একটা ঠেলা গাড়িকে ধরলাম, ধরো একটা ঠেলা গাড়িকে ধরলাম। তাহলে প্রথম সেকেন্ডে 2 মিটার গেল, দ্বিতীয় সেকেন্ডে তো 2 মিটার যাওয়ার কথা, এখানে 4 মিটার কেন গেল? 4 মিটার গেল এই কারণে, এই ঠেলা গাড়ি যে প্রথম সেকেন্ডে 2 মিটার গেল, 2 মিটার যাওয়ার পরে আমরা হচ্ছে যখন যাচ্ছিল তখন হচ্ছে পিছন থেকে ধাক্কা দিচ্ছি, অনেক জোরে জোরে ধাক্কা দেওয়া হচ্ছে, মানে হচ্ছে ঠেলা গাড়ির উপর বল প্রয়োগ করা হচ্ছে। তাহলে এই বল প্রয়োগ করার কারণে হচ্ছে কি ত্বরণের পরিবর্তন হচ্ছে। আমি বলতে চাচ্ছি ত্বরণ সৃষ্টি হয় বল প্রয়োগ করার কারণে, এই বল প্রয়োগের কারণে হচ্ছে ত্বরণের পরিবর্তনটা হচ্ছে। এখন অভিকর্ষ ত্বরণে এরকম একটা ত্বরণ, অভিকর্ষ ত্বরণের পরিবর্তন হয়। এখানে কেন পরিবর্তন হয়? এখানে যে বলটা কাজ করে, এখানে বলটা হচ্ছে অভিকর্ষ বল কাজ করে। তাহলে আমি বলতে চাচ্ছি যে অভিকর্ষ